অনেক দিন আগের কথা। কৃষ্ণনগর গ্রামে রোহিত এবং তার ছোট বোন শায়লা তাদের মা বাবার সাথে একটি কুঁড়ে ঘরে বসবাস করত। তারা খুব গরিব ছিল। রোহিতের মা মাটি দিয়ে খুব ভালো হাঁড়ি পাতিল তৈরি করতে পারত। এজন্য ঘরের কাজের পাশাপাশি রোহিতের মা মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করত। সেগুলো আবার রোহিতের বাবা বাজারে নিয়ে বিক্রি করত। ওগুলো বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে তাদের সংসার চলতো। এভাবে তাদের দিন কাটছিল। একদিন রোহিতের মা রোহিতের বাবাকে বলে, ওগো শুনছো, ঘরে খাবারের জন্য বেশি কিছু নেই, শুধু কিছু চাল ডাল পড়ে আছে। আমাদের এত কম টাকায় কোনো কিছুই তো হচ্ছে না। এভাবে চলতে থাকলে কিছুদিন পর থেকে আমাদের খালি পেটে থাকতে হবে। আমরা একটা কাজ করতে পারি। এখন থেকে আমিও তোমার সাথে মাটির হাঁড়ি পাতিল বিক্রি করতে যাব। তুমি একদিকে হাঁড়ি পাতিল বিক্রি করবে আর আমিও অন্যদিকে হাঁড়ি পাতিল বিক্রি করব। তাহলে আমাদের বেশি টাকা লাভ হবে। আরে না না, তুমি কি যে বলো, তুমি আবার এগুলো বিক্রি করতে যাবে কি জন্য? তুমি বাড়ির সব কাজ করো, ছেলে মেয়েদের দেখাশোনা করো, আবার বলছো কিনা এখন থেকে আমার সাথে মাটির আসবাবপত্র বিক্রি করতে যাবে? না, তোমাকে আমার সাথে যাওয়া লাগবে না, তুমি বাড়িতেই থাকো। আরে তুমি বুঝো না কেন? আমরা দুজন মিলে কাজ করলে আমাদের ছেলেদের খুব ভালোভাবে লালন পালন করতে পারবো। এখন তো আমাদের সন্তানরা শুধুমাত্র একবেলা কোনো মতে খাবার খেতে পারে, আর আমরা দুজন যদি কাজ করি তাহলে ওরা ভালোভাবে খাবার খেতে পারবে। তখন থেকে রোহিতের বাবা মা দুজনে বাজারে যেত মাটির হাঁড়ি পাতিল বিক্রি করার জন্য। মাটির হাঁড়ি নিয়ে যাও, মাটির হাঁড়ি, সুন্দর সুন্দর মাটির হাঁড়ি, বড় বড় মাটির হাঁড়ি নিয়ে যাও, খুব কম মূল্যে সুন্দর সুন্দর মাটির আসবাবপত্র নিয়ে যাও। এভাবে রোহিতের মা লোকদের ডেকে ডেকে হাঁড়ি পাতিল বিক্রি করতে থাকে এবং অন্যদিকে রোহিতের বাবা যায় হাঁড়ি পাতিল বিক্রি করার জন্য। সেদিন তারা হাঁড়ি পাতিল বিক্রি করে অনেক টাকা রোজগার করে এবং খুব ভালো ও সুস্বাদু মিষ্টি নিয়ে আসে। সেগুলো রোহিত এবং শায়লাকে দেয়। তারা এত সুস্বাদু মিষ্টি দেখে খুব খুশি হয়ে যায়। তখন রোহিত তার মা বাবাকে বলে, বাবা মা, এই মিষ্টিগুলো কত সুস্বাদু, আমি তো মিষ্টির স্বাদ ভুলেই গেছি। কবে যে মিষ্টি খেয়েছি আমার তো মনেই নেই। তোমরা কত ভালো, এত কষ্ট করে আমাদের জন্য মিষ্টি এনেছো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক বলেছ। এই মিষ্টিগুলো কত সুস্বাদু আর কত রসালো। আমি তো অনেকগুলো মিষ্টি খাবো। রোহিত ও শায়লার বাবা মা ওদের খুশি দেখে নিজেরাও খুব খুশি হয়ে যায়। তখন থেকে রোহিতের মা সারা রাত বসে মাটির হাঁড়ি, মাটির পুতুল এবং অন্যান্য আসবাবপত্র তৈরি করে। আবার পরদিন সকালে সেগুলো বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। যেদিন তাদের মাটির আসবাবপত্র ভালো দামে বিক্রি করা হতো, সেদিন তারা তাদের সন্তানদের জন্য বাহির থেকে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার নিয়ে আসতো। কিন্তু একদিন কোনো একটি ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে তাদের বাবা মারা যায়। তখন তারা খুব কান্না করতে থাকে। বাবা, তুমি আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলে, এখন আমরা কাকে বাবা বলে ডাকবো? ওগো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে, এখন এই সংসার কিভাবে চলবে? আমি এখন কিভাবে ওদের লালন পালন করব? এর কিছুক্ষণ পর তারা তাদের বাবাকে কবর দিয়ে আসে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন সকালে রোহিতের মা ভাবতে থাকে, না, এভাবে আর কতদিন? এখন আমাকেই কোনো কাজ করতে হবে। এখন থেকে আমি একাই মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করব। তারপর সেগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসব। তাহলে অন্তত ছেলে মেয়েদের জন্য কিছু খাবার আনা যাবে। তখন থেকে রোহিতের মা সংসারে খরচ চালানোর জন্য মাটি দিয়ে বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল তৈরি করত এবং তারপর সেগুলো বাজারে নিয়ে যেত বিক্রি করার জন্য। এভাবে তাদের দিন কাটছিল। একদিন সকালে রোহিত তার মাকে বলে, মা, তুমি একা একা কত কাজ করো, এর পাশাপাশি আবার হাঁড়ি পাতিলগুলো বাজারে বিক্রি করতে যাও, তোমার কত কষ্ট হচ্ছে, তাই না মা? কি আর করব বাবা, তোদের বাবা যখন বেঁচে ছিল তখন তো তিনি সংসারের খরচ চালাতেন, কিন্তু তোদের বাবা মারা যাওয়াতে এখন তো আমাকেই তোদের দেখাশোনা করতে হবে, সংসারের খরচ চালাতে হবে। এর জন্য তো একটু কষ্ট করতেই হবে।
মা, তাহলে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ বল? মা, তুমি মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করে দিবে, সেগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করব। তাহলে তোমার কিছুটা হলেও কষ্ট কম হবে। না বাবা, তুই তো এখনো ছোট, কিভাবে এগুলো বাজারে নিয়ে বিক্রি করবি? মা, আমি তো বড় হয়ে গেছি, শাইলাই তো ছোট, ও তোমার সাথে বাড়িতে থাকবে, আমি বাজারে গিয়ে হাঁড়ি পাতিলগুলো বিক্রি করে আসব। তখন থেকে রোহিতের মা মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করে দিত, সেগুলো রোহিত বাজারে নিয়ে বিক্রি করে আসতো। এভাবে তাদের খুব ভালোভাবে দিন কাটছিল। একদিন রোহিত অসুস্থ হয়ে পড়ে। তখন রোহিতের মা রোহিতকে বলে, রোহিত, তোর শরীরে তো অনেক জ্বর, তোর বাজারে যাওয়া লাগবে না, তুই শুয়ে থাক, আমি গিয়ে হাঁড়ি পাতিলগুলো বিক্রি করে আসি। না মা, তুমি বাজারে যেও না, আমি কিছুক্ষণ পর ওগুলো বাজারে নিয়ে যাব। না বাবা, তুই শুয়ে থাক। এ কথা বলে রোহিতের মা সেখান থেকে চলে যায় এবং বাজারের দিকে রওনা হয়। তখন হঠাৎ রাস্তায় একটি গাড়ির সাথে ধাক্কা লেগে রোহিতের মা সেখানে পড়ে মারা যায়। এ কথা যখন রোহিত এবং শাইলার কানে যায়, তখন তারা খুব কান্না করতে থাকে। মা, শেষে তুমিও আমাদের ছেড়ে চলে গেলে। প্রথমে বাবা চলে গেছে, এখন তুমিও গেলে, আমরা তো একা হয়ে গেলাম, এখন আমাদের কে দেখাশোনা করবে? ভাইয়া, মা কথা বলছে না কেন? মা, কথা বলো, আমার ভালো লাগছে না, তুমি কথা বলো না কেন? ভাইয়া, মা কি আর আমাদের সাথে কথা বলবে না? এসব বলে তারা দুজন কান্না করতে থাকে। এভাবে 2-3 দিন চলে যায়। ঘরে যা খাবার ছিল সেগুলো শেষ হতে থাকে। একদিন শাইলা রোহিতকে বলে, ভাইয়া, আমার অনেক ক্ষুধা লেগেছে, কিছু খাবার দাও না। যখন মা বেঁচে ছিল তখন আমাকে মা নিজের হাত দিয়ে খাবার খাওয়াতো আর গল্প বলে ঘুম পাড়াতো। আমার মায়ের কথা খুব মনে পড়ছে। শাইলা, আমার আদরের ছোট বোন, আমি তো তোমার বড় ভাই, এখন আমি মায়ের মতো তোমাকে খাবার খাওয়াবো, তারপর গল্প বলে ঘুম পাড়িয়ে দেব। এই নাও, তোমার জন্য একটা রুটি এনেছি, এটা খেয়ে নাও, তারপর তোমাকে গল্প বলে ঘুম পাড়িয়ে দেব। এ কথা বলে রোহিত শাইলাকে খাবার খাইয়ে গল্প বলতে বলতে ঘুম পাড়িয়ে রাখে। ঘরে যা খাবার ছিল সব তো শেষ হয়ে গেছে, আর ঘরে তো কোনো টাকাও নেই। এখন শাইলাকে কিভাবে লালন পালন করব? মনে হচ্ছে মায়ের মতো মাটির জিনিসপত্র তৈরি করে সেগুলো বাজারে বিক্রি করেই চলতে হবে। কিন্তু আমি তো মায়ের মতো মাটির হাঁড়ি পাতিল তৈরি করতে পারি না। এমনিতে তো আমি মাটির ঘর তৈরি করতে পারি। অনেকবার মাও বলেছিল আমার হাতের তৈরি করা ঘর নাকি অনেক সুন্দর হয়, তাহলে এখন থেকে এই কাজই করব। এ কথা ভেবে রোহিত মাটির ঘর তৈরি করতে থাকে। কিছুক্ষণের মধ্যে রোহিতের অনেকগুলো মাটির ঘর তৈরি করা হয়ে যায়। এই তো অনেকগুলো ঘর তৈরি করে ফেলেছি, এখন এগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসি। ভাইয়া, কোথায় যাচ্ছ? শাইলা, আমি বাজারে যাচ্ছি এই মাটির ঘরগুলো বিক্রি করার জন্য। এগুলো বিক্রি করে যা টাকা পাবো সেগুলো দিয়ে তোমার জন্য খাবার আনবো। আচ্ছা ভাইয়া, দেখে শুনে যেও। তখন রোহিত সেই মাটির তৈরি ঘরগুলো নিয়ে বাজারে যায় বিক্রি করার জন্য। মাটির ঘর নিয়ে যাও, মাটির ঘর, সুন্দর সুন্দর মাটির ঘর, ছোট ছোট মাটির ঘর নিয়ে যাও, ছোট বাচ্চাদের জন্য খেলনার ঘর নিয়ে যাও। এভাবে রোহিত চিৎকার করে করে মাটির ঘর বিক্রি করার জন্য লোকজনকে ডাকতে থাকে। অনেকটা সময় চলে যায়, কিন্তু কোনো ঘর বিক্রি হচ্ছিল না। না, আজ মনে হচ্ছে এই ঘরগুলো আর বিক্রি হবে না। ঘরে ছোট বোন অপেক্ষা করছে খাবারের জন্য, কিন্তু এখনো তো কোনো টাকাই পাচ্ছি না। কিভাবে যে ওর জন্য খাবার নিব, কোনো কিছুই ভালো লাগছে না। এসব কথা ভেবে রোহিত বাড়িতে চলে আসে। তখন শাইলা রোহিতকে দেখে বলে, ভাইয়া, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমার অনেক ক্ষুধা লেগেছে, খাওয়ার জন্য কিছু দাও না। কিছুদিন ধরে পেট ভরে খাবার খেতেই পারি না, আর আজকে তো পেট পুরোই খালি পড়ে আছে, অনেক ক্ষুধা লেগেছে, খাওয়ার জন্য কিছু দাও। আমার আদরের ছোট বোন, আমাদের আজকেও খালি পেটে ঘুমাতে হবে। আমি মাটির ঘরগুলো বিক্রি করতে গিয়েছিলাম, কিন্তু একটা ঘরও বিক্রি হয়নি, আর ঘরে কোনো খাবারও নেই যে তোমাকে খাবার দিব। কিন্তু আমি কথা দিলাম কাল তোমাকে পেট ভরে খাবার খাওয়াবো। আজ পানি খেয়েই ঘুমিয়ে পড়ো।
একথা বলে রোহিত শায়লাকে গল্প বলে ঘুম পাড়িয়ে দেয় এবং রোহিত বাহিরে এসে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, মা, বাবা, আমি একজন ভালো ভাই হতে পারলাম না। আমি আমার ছোট বোনকে খালি পেটে ঘুম পাড়িয়ে রেখেছি। অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে ওর জন্য খাবার জোগাতে পারিনি। তখন রোহিত এইসব ভাবতে থাকে আর সাথে সাথে কান্না করতে থাকে। পরদিন যখন সকাল হলো তখন রোহিত বাজারে যায় মাটির ঘরগুলো বিক্রি করার জন্য। এর কিছুক্ষণ পর রোহিতের কাছে একজন লোক আসে আর সবগুলো ঘর কিনে নিয়ে যায়। রোহিত ঘরগুলো বিক্রি করে টাকা পেয়ে খুব খুশি হয়ে যায়। তখন রোহিত নিজের জন্য এবং শায়লার জন্য কিছু খাবার নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে। তখন রাস্তার পাশে বসে থাকা একজন লোক তাকে ডাকতে থাকে, বাবা, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে? আমার খুব ক্ষুধা লেগেছে। কিছুদিন ধরে কোনো খাবার খাইনি। আমি অনেক জনের কাছে খাবার চেয়েছি, কিন্তু কেউ আমাকে কোনো খাবার দেয়নি। তুমি আমাকে কি কিছু খাবার দিতে পারবে? হ্যাঁ, কেন নয়, আমি আপনাকে খাবার দিব, কিন্তু এখানে আমার আর আমার ছোট বোনের জন্য খাবার আছে। আমার জন্য যা খাবার আছে সেগুলো আপনি খেয়ে নিন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ছোট বোনের যে ভাগের খাবারটুকু আছে ওটা আমি দিতে পারবো না, কেননা আমার ছোট বোন বাড়িতে ক্ষুধার্ত অবস্থায় বসে আছে। আপনি আমার ভাগের খাবারটুকু খেয়ে নিন। তখন রোহিত তার ভাগের খাবারটুকু সেই বৃদ্ধ লোকটিকে দিয়ে দেয়। বৃদ্ধ লোকটি খাবার পেয়ে পেট ভরে খেতে থাকে। খাবার খাওয়া শেষ হতেই সেই বৃদ্ধ লোকটি একটি পরীতে পরিণত হয়। তখন সেই পরীটি রোহিতকে বলে, রোহিত, তুমি অনেক ভালো ছেলে। আমি পরীদের রাজ্য থেকে এসেছি। আমি দেখতে এসেছি এই গ্রামের কোন লোকগুলো সৎ ও ভালো। আমি অনেকেরই পরীক্ষা নিয়ে থাকি। ওই পরীক্ষায় যে পাশ করে তাকে আমি বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকি। তুমি পরীক্ষায় পাশ করেছো, এর জন্য আমি তোমাকে একটি উপহার দিতে চাই। কি পুরস্কার? এখন তুমি তোমার বাড়িতে যাবে, গিয়ে একটি মাটির ঘর তৈরি করবে। তৈরি করে সেই ঘরটি যেখানে রাখবে সেখানে একটি সুন্দর পাকা দালান বাড়িতে পরিণত হবে। তখন রোহিত এইসব কথা শুনে খুব খুশি হয়ে যায়। সে সাথে সাথে বাড়িতে চলে আসে, এসে একটি সুন্দর মাটির ঘর তৈরি করে। যাক বাবা, একটি সুন্দর মাটির ঘর তৈরি করা হয়ে গেছে। পরী যেভাবে বলেছে সেভাবে কাজ করি। এখন এই ঘরটি বাহিরে রাখি, দেখি পরীর কথা সত্যি হয় কিনা। তখন রোহিত সেই সুন্দর ঘরটি বাহিরে রাখে এবং রাখার সাথে সাথে সেখানে একটি সুন্দর বড় পাকা দালান বাড়ি হয়ে যায়। তখন রোহিত ঘরের ভিতর প্রবেশ করে এবং দেখতে পায় ঘরের ভিতর অনেক টাকা পয়সা, ধন সম্পত্তি রয়েছে এবং অনেক ধরনের সুস্বাদু খাবার টেবিলের ওপর সাজানো রয়েছে। তখন শায়লা এইসব দেখে রোহিতকে বলে, ভাইয়া, তুমি কত ভালো। তুমি কাল কথা দিয়েছিলে আজ আমাকে পেট ভরে খাবার খাওয়াবে। সত্যি আজ পেট ভরে খাবার খেয়েছি। শুধুমাত্র তোমার জন্য এসব হয়েছে। তুমি কত ভালো ভাইয়া। আজ থেকে আমরা এই বড় বাড়িতেই থাকবো। না বোন, শুধু আমরা সুখে থাকলেই তো হবে না। আমাদের গ্রামে অনেক গরিব লোক বসবাস করে, আমরা তাদেরকে টাকা দিয়ে সাহায্য করব। পরদিন রোহিত আর শায়লা মিলে গরিব গ্রামবাসীদের অনেক সোনার মুদ্রা দেয়। কিছুদিনের মধ্যে গ্রামবাসীরা রোহিত আর শায়লাকে খুব ভালোবাসতে থাকে এবং তারা দুজন সেই জাদুর ঘরে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।